আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের প্রথমেই ঘটনায় যাবার আগে আমি ছোট্ট করে একটা ভয়েস শোনাতে চাই। এক দিদি ভাই কোন্নগরে থাকেন। উনি আমার কাছ থেকে মায়ের আশীর্বাদ নিয়েছিলেন। নেওয়ার পর উনি কতটা ভালো আছেন উনি আমাকে আজকেই ভয়েস পাঠিয়েছেন। আমি তোমাদেরকে একটু শোনাবো, একটু শোনো। তারপরে আমরা একটু কলকাতার পরিত্যক্ত 8.5 বছর 9 বছরের পুরা একটি কারখানা এক রাতে বশীভূত হয়ে গেছে, তার সাথে অনেক শ্রমিক ছিল, তার একটি ভয়ঙ্কর সত্য ঘটনা শুনবো। তোমরা ভয়েসটি শোনো, যাও। সোনা, আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি, মোটামুটি সুস্থ, বড় মার আশীর্বাদে আর তোমার ভালোবাসা। হ্যাঁ, সেই জন্য। আর আমি না একটা দোকানে বুটিকে জয়েন করেছি। হ্যাঁ, এই কদিনগুলো শুরু করেছি। হ্যাঁ, সেই জন্য বলছি, তুমি এত ভালোবাসা দিয়েছো, এত মায়ের, বড় মার আশীর্বাদ পেয়েছি যে আমার মনের জোর ফিরে এসেছে। আর শত্রু আমার কাছে অনেকটাই ডাউন হয়ে রয়েছে। জানি না ওর মনে মনে কি চলছে, তবে বড় মাকে সবসময় আমি স্মরণ করি যেন আমাকে রক্ষা করে, আমার পরিবার, আমার সন্তানকে রক্ষা করে। আর বড় মার প্রতি আমি সত্যি কথা, মানে কি বলবো, আর আর বলার ভাষা নেই। আর আরেকটা কথা, আমার খুব ইচ্ছে বড় মার ওখানে গিয়ে পুজো দিয়ে, আমি যদি যেতে পারি কখনো, কখন পুজো দিতে হয় না হয় আমি তোমার কাছ থেকে জেনে নেব। আমার মন খুব চায়। হ্যাঁ, বড় মা খুব জাগ্রত। আর তোমার প্রতি, তোমার পরিবারের প্রতি আমার প্রচন্ড আশীর্বাদ, ভালোবাসাও রইলো। হ্যাঁ, একদিন আমার কন্যগড়ে এসো। হ্যাঁ, আর অনেকদিন তোমার সাথে কথা হয় না। ঠিক আছে। আর আমি দোকানে যাওয়ার জন্য না একটু ব্যস্ত হয়ে পড়েছি, তোমার ভিডিওগুলো সবসময় দেখে উঠতে পারি না, কিন্তু যখনই ফাঁক পাই আমি তখনই দেখে নিই। হ্যাঁ, হ্যাঁ, ভালোবাসা রইলো। তুমি ভালো থেকো, তোমার পরিবারও যেন ভালো থাকে, আশীর্বাদ করি। রাখছি। হ্যাঁ। যাই হোক দর্শক বন্ধুরা, যাদের যাদের এরকম মায়ের আশীর্বাদ নিয়ে কাজ হয়েছে, অনেকেই আমাকে এসে বলে, অনেকে টাইপিং করে পাঠায়। আজকের ঘটনাটা যেতে একটু দেরি হবে, কারণ আমি ঘটনাটা রাত 9টার সময় রেকর্ডিং করতে বসেছি। যাই হোক, সবাই শোনো। চলো আমরা ঘটনার দিকে এখন কন্টিনিউ করি, সাথে থাকো, চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। দেখতে দেখতে মায়ের পুজো চলেই আসলো, আর হাতে মাত্র একটা দিন, তারপরে মায়ের পুজো। সত্যি কথা বলতে খুব এক্সাইটমেন্টে আছি। এখনো একদম শেষ সময়ের কাজ চলছে, যদিও প্রায় বলতে পারো 100-এর মধ্যে 85% কাজ কমপ্লিট করে ফেলেছি। একটা দিনের মধ্যে সব হয়ে যাবে, আজকে রাতেও কাজ হবে। তো এবার আমরা ঘটনায় ফিরবো। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিয়ে পাশে থেকো। তাহলে চলো আজকে আমরা কলকাতার একটি ঘটনা শুনি। তো তোমাদের সবাইকে বলবো ঘটনায় যাবার আগেই আজকের ঘটনাটা খুব খুব মনোযোগ সহকারে শোনো। আমাদের যে দাদা ভাই ঘটনাটা পাঠান, ওনার নাম হচ্ছে রাহুল দেব বর্মন। হ্যাঁ, ওনার নাম রাহুল দেব বর্মন। দাদাভাই বলেন, আমি গড়িয়াতে ভাড়া থাকতাম। যেই বাড়িতে আমি ভাড়া থাকতাম, ওই বাড়ির ওনার যিনি ছিলেন, দুজন বৃদ্ধা, মানে একজন বয়স্ক মহিলা, একজন বয়স্ক ওনার হাজবেন্ড। ওনারা আমাকে যখন বাড়িটা ভাড়া দেন তখন বলেন যে, দেখো বাবা, আমরা এই বাড়ি বেশি দিন থাকবো না। আমার ছেলে মেয়ে সবাই ব্যাঙ্গালোরের সাইডে ওরা সেটেলমেন্ট হয়ে গেছে, আমরা ওখানে চলে যাব। রাহুল দাদাভাই বলেন যে, ম্যাডাম, আমাকে বাড়ির ওনার দুজনে প্রথমে এই কথা বলে তারপরে বাড়িটা আমাকে ওনারা রেন্টে দেন। আমি ওনাদেরকে বলি যে, আপনারা 3 বছর থাকবেন, 3 বছর আমাকে একটু সময় দেন, আমি আপনাদের বাড়িটা কিনে নেব। ওনারা খুবই খুশি হন। তো ওনারা তখন বললেন যে, খুব ভালো কথা বাবা, যদি তুমি বাড়িটা এতদিন থাকো নিজের মতো করে, তোমার হাতে যদি দিয়ে যেতে পারি, তুমি তো আমার সন্তানের মতো, খুব ভালো হবে। তাহলে যদিও কলকাতায় কোনোদিন আর ফিরবো না, আর সন্তানদের কাছেই থাকবো, তবুও যদি কোনোদিন মন চায়, তুমিও তো আমার সন্তানের মতো, তোমার আমি এখানে এসে থাকবো,
থাকতে পারি তো। তখন আমি ওনাদের বললাম যে অবশ্যই জেঠিমা জেঠু বলে ওনাদের ডাকতাম। তা ওনাদের সাথে আমার খুব ভালো একটা সুসম্পর্ক মানে আস্তে 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 একটা সুসম্পর্ক হয়। বিগত 1.5 বছর ওনাদের বাড়িতে আমি ছিলাম। থাকার পর হঠাৎ করে ওই যে আঙ্কেল ছিলেন, আঙ্কেল হঠাৎ করে মারা যান। ওনার হার্টের রোগ ছিল, উনি অনেকদিন ধরেই হার্টের পেশেন্ট ছিলেন, ওষুধ খেতেন, ডাক্তার দেখাতেন, হঠাৎ করে উনি চলে যান। যাওয়ার পর যে আন্টি ছিলেন, তো আন্টি আমাকে বললেন যে বাবা আমি আর এখানে থাকবো না, তোমার যেহেতু উনি কাকু মারা গেছে, আমি সন্তানদের কাছেই চলে যাব। ওনার 2 সন্তান আছে, ছেলে মেয়ে দুজনেই ব্যাঙ্গালোরেই ওখানে বিয়ে টিয়ে করেছে, ওনারা ওখানে সেটেলমেন্ট, ওখানে ওনাদের নিজেদের জমি জায়গা অনেক কিছুই আছে। তো সেখানে গিয়ে আমার তো এই মুহূর্তে 1.5 বছরের মধ্যে বাড়িটা নেওয়া আমার পক্ষে সম্ভব না। তখন আমি ওনাদেরকে বলি যে আমি বাড়িটা নিতে পারবো না। তো অনেক করে আন্টি আমাকে বলে যে বাবা তুমি থাকো, কোনো অসুবিধা নেই, আমাকে তুমি মাসে মাসে একটা ভাড়া দিও, আর তোমার যখন কাছে একটা অ্যামাউন্ট আসবে, একটা বাড়ির দাম আমাকে ওনারা বলেছিলেন, কলকাতার মতো জায়গায় দাম তো হিউজ, তোমরা বুঝতেই পারছো। তা সেখানে গিয়ে ওনারা বলেছিলেন যখন তোমার কাছে টাকাটা হবে তখন তুমি আমাকে বলো, আমি আমার ছেলেকে নিয়ে আসবো, তোমাকেই আমি বাড়িটা দিতে চাই। তো আমি তখন বললাম যে ঠিক আছে, কিন্তু আমি এখানে থাকতে চাই না, কারণ আমাদের রাহুল দাদাভাই একটাই কথা বলেন, ওনার যখন হাজবেন্ড মারা যান তারপরে ওই বাড়িটায় নানা রকম না মানে আওয়াজ রাতের বেলা পেতেন। রাতের বেলা মনে হয় জুতো পরে কেউ হাঁটছে, বারান্দায় কেউ মনে হলো মানে গেট খুলছে, এরকম রাতের বেলা শব্দ পেতেন। তা আন্টিকে বললে সকালবেলা আন্টি সবসময় বলতেন যে কই না তো, আমি তো কোনো আওয়াজ শুনি না। এইদিকে আন্টি কিন্তু নিজে উঠে রাতের পর রাত বসে থাকতেন, উনি ঘুমাতেন না, উনি কিন্তু একা একা বাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি করতেন, কে কে ওখানে, কে কে এরকম করে চিৎকার করতেন, আমি কিন্তু শুনতাম। তো আমার পার্সোনালি ভয় লাগতো যে এতদিন তো এরকম হয়নি, আঙ্কেল মারা যাওয়ার পর থেকে ওই বাড়িটায় নানা রকম আওয়াজ হতো, আমি শব্দ শুনতে পারতাম, আমার খুব ভয় লাগতো। আন্টিকে যখনই বলতাম আন্টি তখন বলতো না কোনো ব্যাপার না, তোমার এইসব মনের ভুল। অ্যাকচুয়ালি আন্টি কখনো চাইতো না যে আমি ওই বাড়িটা ছেড়ে দিই, যতদিন আন্টি ওখানে ছিলেন। কিন্তু আন্টি যখন ওনার ছেলে মেয়ে আসেন তার সাথে যখন চলে যাবেন তখন আমি ওই বাড়িতে একা কি করে থাকবো। আমার সত্যি কথা বলতে কোনোভাবে সাহস হচ্ছিল না যে আমি ওখানে থাকি। তো আমি আন্টিকে অনেক করে বোঝাতে আন্টি তখন বললো যে ঠিক আছে, তাহলে আমি তালা দিয়ে চলে যাই, ওখান থেকে যদি এখানে আমার সন্তানরা কোনো ব্রোকার মারফত বা কোনো প্রমোটারের সাথে যদি কন্ট্যাক্ট করে বাড়িটা দিতে পারে তাহলে দিয়ে দেবে। আমি ভেবেছিলাম যে তুমি আমার সন্তানের মতো, তুমি নেবে, আমি সেখানে কখনো কখনো থাকবো যদি আমি আসি। তো সেখানে আর হলো না। তো আন্টি আমাকে অনেকই মানে দুঃখের সহিত এইসব কথা বললেন। কিন্তু আমি সত্যি কথা বলতে এরকম একটা সুবর্ণ সুযোগ আমি কখনোই কিন্তু হাতছাড়া করতাম না। কিন্তু এমন এমন কিছু জিনিস ওখানে ঘটতো যার জন্য আমি কিন্তু ওই বাড়ি ছেড়ে চলে যাই কলকাতায় লিলুয়ায় একটি বাড়ি ভাড়া করে। বাড়িটা ছিল দোতলা, ওই বাড়িতেও যার বাড়ি তারা কিন্তু থাকতেন না, আমাকে পুরো বাড়িটা ওনারা দিয়ে দেন। ওনারা বললেন তুমি দোতলা একতলা দুটোই ইউজ করতে পারো। তা আমার তো এত লাগবে না, আমি আমার মিসেস আর আমার একটি 9 বছরের মেয়ে, আমরা 3জন ওই দোতলা বাড়ির লিলুয়াতে উপরের তলাটায় মানে দোতলায় আমরা ভাড়া থাকতাম, বাড়িওয়ালা কিন্তু কেউ নিচে থাকতেন না। ওখানে যখন গেলাম তখন আমি কিছুই জানি না কেন যে বাড়িওয়ালা ওখানে থাকে না, বাড়িয়ালি ওখানে থাকে না। ওনাদেরকে জিজ্ঞেস করাতে ওনারা বলেছিলেন যে আমরা এই বাড়িটা বিক্রি করে দেবো। তখন আমার মিসেস আমাকে বলল, কি গো তুমি যেখানেই যাও তারাই কি শুধু বাড়ি বিক্রি করে দেয়? আমাদের কপালে মানে বেশি দিন একটা জায়গায় থাকা সেটা আমাদের হয় না। তো সেখানে সত্যি কথা বলতে আহ মানে বাড়িতে বাড়িওয়ালা বা বাড়িয়ালি থাকলেও একটা
আনন্দ লাগে, আবার কেউ না থাকলেও কিন্তু যারা ভাড়া থাকে তাদের একটা সাইড ভালো লাগে। কারণ বাড়িতে বাড়িওয়ালা বা বাড়িয়ালি থাকলে একটা মানে সব সময় কথা, একটা মানে কিচিরমিচির হতেই থাকে। মানে না থাকলে আবার সেই জিনিসটা হয় না, কিন্তু না থাকলে আবার একদিকে কিন্তু খুবই খারাপ। সেটা হচ্ছে তোমার কোনো প্রবলেম হলে তুমি কিন্তু কাউকে বলতে পারবে না, তোমার প্রবলেমটা তোমাকেই কিন্তু সলভ করতে হবে, এইদিকে আবার একটা ঝামেলা হয়। যাই হোক, সবকিছু তো মনের মতো হয় না। তো রাহুল দাদাভাই বললেন যে আমি ওখানে তো চলে গেলাম। যাবার পর মাসখানিক গেল, কোনো রকম কোনো কিছু নেই। মাসখানিক কিন্তু আমি একদম বাড়ি থেকে মানে ওয়ার্ক ফ্রম হোম করছিলাম। হঠাৎ আমি যে অফিসে চাকরি করতাম, অফিস থেকে আমাকে বললো এবার তোমাকে কিন্তু একটা শিডিউল মেনে অফিসে আসতে হবে। তা আমি তখন বললাম ঠিক আছে। যখন আমি অফিসে যাতায়াত শুরু করলাম, আমাকে ওখানে কিছু দোকানদার যারা স্থানীয়, ওদের কাছ দিয়ে আমরা সবজি বাজার, মুদিখানা দোকানের মাল এসব আনতাম। ওনারা তখন আমাদেরকে ডাকলো একদিন, আমাকে আমার মিসেসকে ডেকে বলল তোমাদের বাড়ির পাশে মানে যেখানে আমরা থাকছি লিলুয়াতে দোতলা বাড়িতে, সেই বাড়িটার পাশেই ছিল একটা পোড়া কারখানা। পোড়া কারখানা। তো ওই কারখানাটা শোনা যায় মানে ওখানের স্থানীয় লোকের মুখে যে আজ থেকে প্রায় 7 সাড়ে 7 বছর আগে আগুনে ভস্মীভূত হয়ে যায় রাতারাতি। আর অনেক শ্রমিক যারা ভিতরে ছিল তারা মারা যায় পুড়ে। তো এইটা শোনার পর থেকে আমার মিসেস আমাকে বলল যে আমার খুব ভয় লাগে। আমার মিসেস কিন্তু বলা হয়নি যদিও, প্রথম থেকে যবে থেকে ওই লিলুয়ার দোতলা বাড়িটা ভাড়া নিই তবে থেকে কিন্তু আমার মিসেস দিনে দুপুরে রাতে যখন আমি ওয়ার্ক ফ্রম হোম করছি আমাকে একটা কথা বলতো যে রাহুল দেখো, একটা পোড়া পোড়া কিরকম একটা স্মেল বেরোচ্ছে। তা আমি ওকে বলতাম যে দেখো হয়তো রান্না ঠান্না পুড়ছে। অনেক সময় গ্যাসে রান্না করলে গ্যাসের যে বার্নালটা হয় সেটাও অনেক সময় পুড়লে একটা পোড়া পোড়া একটা গন্ধ বেরোয়। তা আমি আমার মিসেসকে সেটাই বলতাম। তা আমার মিসেস আমাকে বলতো যে না, এটা বার্নাল পোড়ার আমি কোনো দুর্গন্ধ পাই না, আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে চামড়া পোড়ার গন্ধ। আমি আমার মিসেসকে বলতাম তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, চামড়া পোড়ার গন্ধ তুমি কোথা দিয়ে পাবে? আমাদের দাদা ভাই বলেন আমি কিন্তু ম্যাডাম ওখানে কোনো দিন কোনো পোড়া কোনো রকম কোনো গন্ধ পাইনি, কিন্তু আমার মিসেস আমাকে বলতেন যে একটা পোড়া দুর্গন্ধ বের হয়। তো যখন আমরা স্থানীয় লোকের মুখ থেকে শুনলাম যে ওখানে অনেক শ্রমিক এক রাতে পুরো ভস্মীভূত হয়ে গেছে ফ্যাক্টরিটা পুড়ে, আমাদের সত্যি কথা বলতে না একটা মনের মধ্যে ভয় লাগতে শুরু করে। আমাদের রাহুল দাদা ভাই যখন প্রথম গড়িয়াতে ভাড়া থাকতেন তখন কিন্তু ওনার যে মিসেস, ওনার মিসেসের সাথে বিয়ে হয়ে যায়, কিন্তু রাহুল দাদা ভাই তখন ওই বাড়িতে একা থাকতেন। আর ওনার মিসেস ওনার মা বাবার কাছে থাকতেন। কারণ মানে রাহুল যে দাদা ভাই ওনার কিন্তু শ্বশুর বাড়িতেই ওনার মিসেস থাকতেন। ওনার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, এত দূরে ওনার মিসেস তখন ছোট বাচ্চা নিয়ে ওখানে থাকতেন। বলছেন আমি আমার মিসেসকে আনার পর যখন আমি লিলুয়ায় যখন আমি ভাড়া গেলাম, তো আমার মিসেস যখন এই পোড়ার গন্ধটার কথা বলতো তখন তো আমি ওকে যা হোক বুঝাতাম, কারণ আমি তো পেতাম না কোনো রকম কোনো পোড়া গন্ধ, চামড়া পোড়া গন্ধ আমি পেতাম না। কিন্তু যখন স্থানীয় লোকরা বললেন যে এরকম রাতারাতি একটা কারখানা ভস্মীভূত হয়ে গেছে, পুরো আগুনে পুড়ে গেছে আর প্রচুর মানুষ রাতারাতি পুড়ে মারা গেছে, ওইটা শোনার পর থেকে কিন্তু ভয় লাগতে শুরু করলো আমার আর আমার মিসেসের। সাথে আবার হলো কি, আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল, যদি আমার মিসেস একটু সাহস মনে জোগাতো আমি এবার যাব অফিসে, ও বলছে আমি থাকতে পারবো না, আমি কৃষ্ণনগরে আমার মায়ের কাছে চলে যাব। এবার ওকে যদি আমি ওর মায়ের কাছে পাঠিয়ে দিই তাহলে এবার আমি বাড়িতে কি করে থাকবো, কারণ আমাকে রাতের বেলা আসতে হবে, সকালবেলা রান্না করতে হবে, রাতের বেলা রান্না করতে হবে, বা সকালে করে রাতে খেতে হবে, বা আমি একাই শুলাম কিন্তু আমার বাড়ির পাশে ওই যে পোড়া ফ্যাক্টরি আগুনে ভস্মীভূত পুরো কালো, এখনো পর্যন্ত ভাঙা, ওরকম 7.5 8 বছর ধরে ওরকম ভাবেই পড়ে আছে। এখনো পর্যন্ত নতুন করে ওটা কেউ নেয়নি। কলকাতার মতো জায়গায় এরকম বহু জায়গায় কিন্তু আগুনে পুড়ে গেছে, জ্বলে গেছে, অনেক কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও কিন্তু সেগুলো পড়ে থাকে না। মানুষ কেউ না কেউ প্রোমোটার নিয়ে ফ্ল্যাট করছে, নাহলে কোনো
ব্যবসায়ী নিয়ে ওখানে আবার ব্যবসার একটা নতুন প্রতিষ্ঠান করছে, কিন্তু ওই ফ্যাক্টরিটা কেউ নেয়নি। আমি যখন এই বিষয়টা নিয়ে জানতে গেলাম স্থানীয় লোকাল লোকেদের কাছে, ওরা তখন বলল যে এখানে নাকি যারা আগুনে বশীভূত হয়েছে তাদের নাকি অমাবস্যার সময় নাকি দেখা যায় ওই পোড়া ভাঙা যে কারখানা, ওর ভিতরে নাকি ওরা হেঁটে চলে বেড়ায়। এই কথা শোনার পর মানে আরো যেন মনে একটা ভয় কোথাও কাজ করছে যে আমি কি শুনছি, আমি কি শুনছি। আমার মিসেসকে তো কোনোভাবে বলা যাবে না, ওকে বললে তো কোনোভাবে থাকবে না, কি করব। তখন আমি বাড়ি গেলাম। বাড়ি থেকে আমার মিসেসকে আমি বললাম যে দেখো, তুমি চলে যেও না, আমি একটা অন্য জায়গায় ঘর দেখছি, যদি অন্য জায়গায় কোনো ঘর আমি দেখে সেটেল করতে পারি তাহলে ওখানেই আমরা থাকবো। তুমি হট করে এরকম ভাবে আমায় ছেড়ে দিয়ে চলে যেও না। তুমি যদি এই মুহূর্তে এখন ছেড়ে দিয়ে চলে যাও তাহলে পরে আমি পুরো কিন্তু ভয়তে মানে থাকতে পারবো না, আমার না অফিস যাওয়া হবে, না আমি এখানে বাস করতে পারবো। আর কলকাতা শহরের মতো জায়গায় মানে চাইলেই যে আমি টাকা দিলেই ঘর পেয়ে যাবো এটাও না, ওখানে ঘর পেতে ঘর খুঁজতে সময় লাগে, অত সহজে সবকিছু কিন্তু হয় না। তা আমি আমার মিসেসকে বোঝাই। আমার মিসেস আমাকে বলল দেখো, মেয়েটার খুব শরীর খারাপ, 9 বছরের আমার কন্যা সন্তান, ওর শরীরটা ভালো যাচ্ছে না। ওই বাড়িতে আসার পর থেকে আমার মেয়ের আর আমার বউর দুজনেরই শরীর খুব খারাপ থাকে। আমি বুঝতে পারি না যে কেন এরকম হচ্ছে। ফ্যাক্টরি তো পাশে রয়েছে, আমরা তো ওখানে যাচ্ছি না, ওদের সাথে কোনো রকম কানেক্টও হচ্ছি না, বা ওদের আমরা কোনো রকম ভাবে হার্ম করছি না, কিন্তু আমাদের সাথে এই জিনিসগুলো কেন হচ্ছে আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না। আমার মিসেস আমার মেয়ে দীর্ঘদিন ধরে ভোগে ওই বাড়িতে, প্রায় 2 মাস। একদিনের কথায় আসি, আমি ঠিক তখন 9:30 বাজে, ঝিরঝির ঝিরঝির করে বাইরে বৃষ্টি পড়ছে, বর্ষা তখন আমাদের কলকাতায় সবে ঢুকছে। আমি আসছি, দোকান বন্ধ। বউ আমাকে অফিস থেকে বেরিয়েছি ফোন করে বলল তাড়াতাড়ি বাড়ি ফেরো, মেয়েটার খুব জ্বর এসেছে, ওর জন্য একটু ওষুধ এনো। আমি ভাবলাম যে মেন রোডে কোথায় দাঁড়াবো বৃষ্টির, দেখবে দিনে দোকানপাট যেন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আর দেখবে যখন দুর্ভাগ্য থাকে তখন তোমার যেই জিনিসটা দরকার ওই জিনিসটার দোকানই তখন দেখবে তুমি খোলা পাবে না, বন্ধ। যেগুলো তোমার কাজের না সেগুলো দেখবে তখন খোলা। তো সত্যি কথা বলতে আমি রাস্তা দিয়ে যখন আসছি দুটো দোকান আমি দেখেছিলাম রোডের ওপর, হাই রোডে খোলা। তো আমি আর যাইনি, কেন গাড়ি আবার ওই ফুটে নিতে হবে, মেন রোড, আর বৃষ্টিও পড়ছে। সত্যি কথা বলতে আমি না গিয়ে আমি ভাবলাম পাড়ায় দুটো দোকান আছে, ওখানে আমি পেয়ে যাব। পাড়ার দুটো দোকানে 9:30টার দিকে যখন আমি ঢুকলাম দেখলাম দুটো দোকানই তালা দেওয়া, বন্ধ। একটি দোকান খুলিনি, ওখানে লোকের মুখে শুনলাম একটি দোকান আগেই 7টার দিকে বন্ধ করে দিয়েছে। মাথায় পড়লো বাজ। মেয়ের হচ্ছে জ্বর, প্রচন্ড জ্বর। বউকে ফোন করলাম, বউ বলল ওষুধ নিয়ে বাড়ি ফেরো, মেয়ের প্রচন্ড জ্বর, মেয়ে বমিও করেছে, বমিরও ওষুধ আনবে। আবার আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি যাচ্ছি হাই রোড, যেই দিকে দোকান দুটো আমি দেখেছিলাম খোলা ছিল ওই দিকে আমি যাচ্ছি। কারণ আমি ভাবলাম যে আমি যেতে যেতে বৃষ্টিটাও বাড়ছে, যদি ওই দোকানও বন্ধ হয়ে যায় তাহলে পরে আমি কি করব, আবার আমাকে ঘুরে অন্য দিকে যেতে হবে, বাড়ি ঢুকতেও আমার রাত হবে, বাড়িতেও বউ ফোন করছে, মাথার মধ্যে এতটাই চাপ। চিন্তা করতে করতে গেলাম, একটি দোকান দেখলাম বন্ধ হচ্ছে, সাথে সাথে গাড়িটা সামনে স্ট্যান্ড করেই আমি বললাম দাদা আমাকে প্লিজ দুটো ওষুধ দেন। বললো এখন তো বন্ধর সময়। আমি তাকে বললাম দাদা আপনার হাতে পায়ে ধরছি দাদা, প্লিজ দাদা আমাকে দুটো ওষুধ দেন। তো সে তখন আমাকে ওষুধ দিল, বমির ওষুধ 2টো ট্যাবলেট, আর জ্বরের আমি 5টা প্যারাসিটামল নিলাম, নিয়ে আমি বাড়ি আসছি। হঠাৎ আমি জানি না সেদিনকে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী কি ছিল। আর সত্যি কথা বলতে কোনো ছেলেই এগুলো মনে রাখে না, বাড়ির মেয়ে বউরাই মনে রাখে। বলছে আমি যখন ঢুকছি হঠাৎ করে আমি মানে ওখান থেকে যখন গাড়ি নিয়ে আসছি পুরো ফাঁকা, এমনি তো বৃষ্টি, ফাঁকা হয়ে গেছে, দোকানপাট বন্ধ, বাইরে একটা লোক নেই, একটা কুকুর রাস্তায় নেই। আমি গাড়ি নিয়ে না আসছি আস্তে আস্তে, কারণ একটা মনের মধ্যে বৃষ্টি পড়ছে তো ভাবছি কোনো দুর্ঘটনা না ঘটে যায়, বৃষ্টির দিনে এমনি গাড়ি একটু স্লো চালাতে হয়। তো আমি আসছি,
হঠাৎ ওই যে ফ্যাক্টরিটা অনেকটা এরিয়া নিয়ে, ফ্যাক্টরিটা একটুখানি না, অনেকটা এরিয়া নিয়ে একটা ফ্যাক্টরি, মানে বুঝতে পারছো? ওই ফ্যাক্টরিটায় একটা কাঠ যেরকম ভেঙে পড়ে না, একটা সেট ওপরে ওই রকম ঝরমর ঝরমর করে ভেঙে পড়লো, সাথে টিনের সেট সহকারে একটা আওয়াজ পেলাম। না চাইতেও আমি যেন গাড়ির ব্রেকটা চেপে ওখানে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ আমি ফ্যাক্টরির দিকে তাকিয়ে রয়েছি। আমি খুব ভালো করে লক্ষ্য করলাম ফ্যাক্টরির মধ্যে কেউ একজন ঢুকছে, যার সারা শরীরে কোনো রকম পোশাক নেই, পুরো শরীর পোড়া। বুঝতে কিন্তু বাকি রইলো না আমি দাঁড়িয়ে কি দেখছি, কাকে দেখছি। ওই মুহূর্তে ওই মুহূর্তে আমি ওইখান থেকে গাড়ি ফুল স্পিড করে সোজা বাড়ির দিকে, বাড়ির সামনে গাড়ি রেখেই আমি ছুটে ঘরের দরজায় গিয়ে টোকা দিই। আমার মিসেস এসে দরজাটা খোলে, আমাকে বললো, কি গো তুমি, গাড়ি কোথায়? গাড়ি আমার বাইরে। তখন আমি আমার মিসেসকে বললাম, এখানে দাঁড়াও, আমি গাড়ি তুলছি। আর আমার যে দোতলা বাড়িতে আমি থাকতাম, যেই বাড়িতে এখন আমি দাঁড়িয়ে ঘটনাটা বলছি, সেই সময় ওখানে একটাও বাড়ি নেই। ওই বাড়িটা একদম ফ্যাক্টরিটার পাশে, তারপরে একটা বাড়ি, সেই বাড়িতেও কেউ থাকে না। হয়তো এই ভূতের উপদ্রবের জন্যই পাশের বাড়িরও লোক চলে গেছে। টালির একটা বাড়ি আছে বেশ বড়, কিন্তু বাড়িটা তালা দেওয়া। ওই বাগান, মানে ওই বাড়িটা যে বাগান আছে, ওখান থেকে আমার মিসেস প্রত্যেকদিন সকালবেলা পুজো দেওয়ার জন্য ফুল তোলে। ওই বাড়িতে অনেক ফুল গাছ লাগানো আছে। যাই হোক, তো আমার মিসেস দাঁড়ালো, আমি গাড়িটা কোনো রকমে দোতলা সিঁড়ির নিচে রেখে গেট লক করে দিয়ে আমি ওর সাথে ওপরে গেলাম। ওপরে যেতে আমাকে বললো, কি গো রাহুল, তুমি কি ভয় পেয়েছো নাকি? কিরকম তোমাকে লাগছে? চোখ মুখটা একটা বিধ্বস্ত। আমি ভয়ে রীতিমতো আকৃষ্ট হয়ে রয়েছি, কিন্তু আমি কিছু বলছি না, কারণ আমি জানি ওকে যদি আমি কোনো কথা বলি, ও কালকে ভোরবেলা উঠেই ও কৃষ্ণনগর মেয়েকে নিয়ে চলে যাবে। আমি ওকে বললাম, না কিছু হয়নি, কি হবে, আসলে ফাঁকা রাস্তা তো আসছিলাম, গাড়ির চাকাটা স্লিপ করে গেছে। তো আমার মিসেস তখন আমাকে বলল, না তুমি মিথ্যে কথা বলছো, সত্যি করে বলো তো, তুমি ভয় পেয়েছো না? কিছু কি দেখেছো? আমি বললাম, আচ্ছা পূর্ণিমা বা অমাবস্যা কিছু আছে বলতে, কিন্তু ও বুঝে গেছে, পুরো টের পেয়ে গেছে। ও তখন আমাকে বলল যে আজকে অমাবস্যা। আমি বললাম, জানো আমি আজকে ওই ফ্যাক্টরিতে একজনকে দেখেছি। বললো, কে? আমি তখন বললাম, চোর হবে। আমাকে বললো, চোর? ওখানে তো এমন কিছু চুরি করার মতো নেই, সব তো দেয়াল ভেঙে পড়ে রয়েছে, সেট ভেঙে পড়ে আছে, এত লোকবসতির মধ্যেই রাত 10টার সময়, 10টা 10:30 বাজে, এখন চোর? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি দেখেছো, কেমন দেখেছো বলো। আমি ওকে বললাম। তখনও আমাকে বললো, জানো তো, তুমি যাকে চোর বলছো সেটা চোর না, তুমি কোনো আত্মা দেখেছো, যে সেই রাতে শ্রমিক ছিল, কাজ করছিল, পুড়ে মারা গেছে। আমি তখন বললাম, তুমি কি করে বলছো যে ওটা কোনো আত্মা ছিল? আমাকে তখন আমার মিসেস বলল, জানো তো, তুমি যখন ছিলে না, সন্ধ্যাবেলা আমি গেছিলাম বাইরে ধূপকাঠি আনতে, ঠাকুরের ধূপকাঠি শেষ হয়ে গেছিল, আর ডাল আনতে। তখন ওই দোকানে এক কাকিমা দাঁড়িয়েছিল, সে কিন্তু বলছিল যে এখানে এরকম আত্মা দেখা যায়, আজকে আমাবস্যা, তুমি সেই আত্মাই দেখেছো। ওইটা শোনার পর দাদাভাই বলেন, ম্যাডাম, হয়তো লোককে বিশ্বাস করবে না, কারণ যার সাথে ঘটে না সেই জানে, তার থেকে কেউ ভালো জানবে না যে সে কি ওই মুমেন্টে ফেস করেছে, তার সাথে কি হয়েছে, সে কতটা ভয় পেয়েছে। তো দাদাভাই বলছেন যে ম্যাডাম, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা ভয় পাই, কতটা আমি সেদিনকে ভয় পাই, সারা রাত আমার ঘুম হয়নি। পরের দিন ছিল রবিবার, শনিবার আমাবস্যায় আমি যা দেখেছি, রবিবার সকালে আমার গায়ে জ্বর। আমাকে আমার মিসেস বলল, বুঝতে পারছো, তোমারও আজকে জ্বর এসেছে, তুমি কালকে ভয় পেয়েছো। আমাকে আর আমার মেয়েকে দুজনকে আমার বউ নিয়ে এক ওখানে স্থানীয় মানে ঝাড়ফুঁক করে আর কি, কোনো সেরকম কোনো ঠাকুর দৌড় ধরা এরকম কিছু না, মুসলিম একজন ঝাড়ফুঁক করে দেয়। তার কাছে গিয়ে আমি আর আমার মেয়ে দুজনে মাদুলি নিলাম। ওনারা আমাদেরকে একটা করে তাবিজ দেয়, মাদুলি তো না, তাবিজ দেয়।
তো গলায় পরতে বলেছিল, আমি আমার মেয়ে পরি। কিন্তু আমার মিসেস অনুভব করে দুর্গন্ধ, আমার মিসেস অনুভব করে যে ওই ফ্যাক্টরিতে কেউ যেন দাঁড়িয়ে আছে, কেউ সরে গেল, কেউ হাঁটছে, এগুলো আমার মিসেস দোতলা দিয়ে দেখে। ও কিন্তু খুব সাহসী, কিন্তু আমি পুরুষ মানুষ হয়ে আমি কিন্তু ভয় পাই, আমার কিন্তু এত সাহস নেই। ও কিন্তু বলে যে ওর নাকে একটা পোড়া চামড়া পোড়া দুর্গন্ধ লাগে, কিন্তু আমার সেই গন্ধটা কোনো লাগে না, আমি ফিল করতে পারি না। তো আমি তখন মনে করলাম, না, এখানেও থাকা যাবে না। তো আমার মিসেস তখন বলল, যত তাড়াতাড়ি হয় রাহুল এইখানটা ছাড়ো, আমার না ঠিক ভালো লাগছে না, এখানে না থাকবো না, জানো, খুব ভয় লাগে রাহুল। আমি তখন আমার মিসেসকে বললাম যে দেখো, আমি সোমবার দিন যাই অফিসে, গিয়ে আমার অফিসের কলিগদের আমি বলবো, যদি ওদের সাহায্যে কোনো একটা ঘর যদি আমরা পাই ছেড়ে দেবো। কলকাতা তো এমন জায়গা, ঘর পাওয়া খুব মুশকিল, আর ঘর ভাড়াও তো প্রচুর। তো এবার আমার যেহেতু অফিসটাও আছে, এখন আমাকে ঘরে বসে কাজ করলে হবে না, অফিসে যেতে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমাকে তো এইসব বিষয়গুলো দেখতে হবে, যে আমার অফিসে যাতায়াতের যাতে অসুবিধা না হয়, সুবিধা হয়, সব কিছু একেকার করতে হবে, সব কিছু মিলিয়ে মিলিয়ে কাজ করতে হবে। আমাদের রাহুল দাদাভাই বলেন, এমন দুর্যোগ আমার জীবনে নামলো, আপনাকে কি বলবো, বাড়িতে শুরু হলো অশান্তি। আমি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস প্রত্যেকটা কলিগকে অফিসের, এমনকি অফিসের যিনি বস ওনাকে পর্যন্ত, আমরা যে পাড়ায় থাকতাম লিলুয়াতে, সেখানে পর্যন্ত সবাইকে বলি একটা ঘর ভাড়া আমাদের করে দাও, 1 মাসের যে বোকারি হয় সেই টাকাটা দেব। আমাদেরকে সবাই বলল যে একটু সময় দাও, আর দেখে দেব। আমরা কোনো মতে ওখান থেকে বেরোতে পারছি না। সবাইকে বলছি, সবাইকে আগে থেকে অগ্রিম 500,000 টাকা দিয়ে দিচ্ছি, যে যেরম করে হোক এনি হাও এখান থেকে আমাদের যেতে হবে। কারণ মেয়ের আমার জ্বর, 2 দিন পর 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 ওর শুধু জ্বর হয়, যেরম করে হোক বেরোতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওখান থেকে কোনোভাবে বেরোতে পারছি না। একটা জিনিস জানো তো, যদি কোনো জায়গায় খারাপ কোনো জিনিস থাকে, ওখান থেকে তোমাদেরকে কোনোভাবে বেরোতে দেবে না। যেরকম আমাদের এই বাড়িতে আমরা কিন্তু অনেক ঘর, বাইরে অনেক রেন্টের ঘর খুঁজেছি, তোমাদের বলেছি, দেখতে গেছি, ভিডিও দিয়েছি অনেক, কিন্তু আমরা এখান থেকে বেরোতে পারিনি। আমাদেরকে অনেক ওঝা তান্ত্রিক বাড়িতে আসে, আমাকে অনেকবার মানে আঘাত করতে পারিনি, ধরতে পারিনি, কিন্তু দৃষ্টি দিয়েছিল। তো অনেকে আসে, এসে যখন বলেছিল যে তোমরা এই বাড়িটা ছেড়ে দাও, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখানে থেকো না, তোমাদের এখানে থাকলে ভালো কিছু হবে না, শুভ কিছু হবে না, এখানে কাজকর্ম তোমরা করতে পারবে না, এই জায়গাটা অশুভ, এই বাড়িটা অভিশপ্ত হয়ে গেছে, এই জায়গা ছেড়ে দাও, অনেকে বলেছিল। কিন্তু বিশ্বাস করো, আমরা চেষ্টাও করি, কিন্তু আমরা পারিনি। আজকে তোমাদেরকে দাঁড়িয়ে বলছি, হয়তো অনেকের শুনে খুব হাস্যকর লাগবে, অনেকে বলবে হতে পারে না, এরম আবার হয় কিনা, হয় হয় হয়, যাদের সাথে হয় তারাই জানে হয়। তোমাদের সাথে যাদের হয়নি তোমরা হাসবে। একটা সময় ছিল যখন সন্ধ্যাবেলা বাইরে বেরোতাম, পেছনে পেছনে তারা যেত, একটা স্মেল পেতাম, পায়ের শব্দ শুনতে পেতাম। তোমাদেরকে কালকে ভিডিওতে দিয়েছিলাম যে পায়ের আওয়াজ, এরকম এখনো পর্যন্ত এরকম আওয়াজ শুনি। আজকেও পর্যন্ত যখন আমি আমার সোনু ডগিকে নিয়ে যাই, বাবা ছিল রাস্তার মোড়ে, তো বাবাকে দিয়ে চলে আসছি, জল কাদা হয়েছে, বাবাকে বললাম গাড়ি করে বাবা তুমি নিয়ে আসবে, আমি চলে যাচ্ছি। বাবা বললো ঠিক আছে। বিশ্বাস করবে না, যখন একা আমি ফিরছি বাড়ি, ও থাকলে আমার সাথে কিছু হয় না, সোনুরগি থাকলে, কেন ও তো সবকিছু উপলব্ধি করতে পারে, যেটা আমি দেখতে পারি না ও দেখতে পারে। কিন্তু আমি যখন আসছি, আমার শরীরটা না হঠাৎ, আমাদের নিম গাছটা রয়েছে, নিম গাছের কাছটা ভারী হয়ে গেল। আমরা এখানে, আমরা নিজেরা মানে লাইটে লাইট করে দিয়েছি, কারণ এখানে আমার মা, আমার ছেলে, আমি তো দেখি, এমনকি তোমাদের দাদা ভাই, মানে এখানে শ্যাডো দেখেছে, একটা হোয়াইট শ্যাডো, গোল মতো, মানে যেরকম গোল মতো হয় না, ধোঁয়ার মতো, দেখবে যেরকম সিগারেটের ধোঁয়া ছাড়লে হয়তো সিগারেটের ধোঁয়াটা ছোট হয়,
কিন্তু ওরকমই ধোয়ার মতো বেশ এরকম সাইজের বড়, ফুটবল সাইজ যেরকম হয় ওই রকম একটা সাদা শ্যাডো আমার মাও দেখেছে ভোর রাত্রে, একদম অন্ধকার থাকতে কুকুর খুব চিৎকার করছে। মা উঠে যখন দরজা খুলে মা আস্তে করে দেখছে, তোমাদের আগেও বলেছি, মা দেখছে একটা ওরকম সাদা গোল একটা মন্ড টাইপের, মানে কি বলবো 4-4.5 ফুট হাইটের, শুধু সাদাটা উড়ে 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 যাচ্ছে। আমার ছেলেও দেখেছে একদিন, খুব ওরকম কুত্তা চিল্লাচ্ছে বাইরে, খুব কুকুর চিল্লাচ্ছে। ও জানলাটা, সামনে জানলা রয়েছে আমার, জানলাটা খুলে দেখছে আমাদের আম গাছটা, তোমাদের দেখিয়েছি আম গাছ টগর গাছ, ওই গোড়ায় ওইখানে ও দাঁড়িয়ে রয়েছে। আমার ছেলে বললো, মা আমি যখন জানলা করে দেখছি ওর শ্যাডোটা না ওই গাছের ওপাশটা না একদম মিশিয়ে গেল, নেই। আমার মা অনেকবার ভয় পেয়েছে, আমার মায়েরও হয়েছিল। আমাদের এই জায়গাটা তো ভালো না, তোমরা তো জানো, আর কি বলবো। তা যেরকম যে যেখানে থাকে সে জানে। আমাদের রাহুল দাদাভাই বলেন, আমরা 5 মাস পর একটা বাড়ি ফাঁকা পাই, সেই বাড়িতে জলের প্রবলেম, ইলেকট্রিকের সমস্যা, বাড়িতে আরো 3টে ভাড়া থাকে, আমরা ওইখানে চলে যাই। 5 মাস যে কি ভুগেছি। বলছে প্রথম আমার মিসেস, দাদাভাইয়ের যে মিসেস ছিলেন, প্রথমে উনি চামড়া পোড়া গন্ধ পেতেন। দাদাভাই বলছেন পরে আস্তে আস্তে চামড়া পোড়া গন্ধটা আমিও পেতাম। এতটাই চামড়া পোড়া গন্ধ বেরোতো, আমরা না ভাত খেতে পারতাম না ঘরের মধ্যে। আর মনে হতো না সারা ঘর যেন রাতের বেলা ধোয়া হয়ে যাচ্ছে। এটা কি করে হয় বলো তো? যদি খারাপ কিছু না থাকে এটা কি করে হয়? বলছে রাতের বেলা 2:30-3টের সময় দেখছি ঘরের মধ্যে না ধোঁয়া ভর্তি হয়ে রয়েছে, মানে মনে হচ্ছে চারিপাশে না কেউ মনে হচ্ছে ডিমের ট্রে বা মশা মারা ধূপ ধরিয়ে দিয়েছে, ঘর বন্ধ, পুরো ঘরে ধোঁয়া। কিন্তু আমার ঘরে গুড নাইট চলে, রাতের বেলা এরকম কোনো কিছুই নেই, কিন্তু ঘরে ধোঁয়া। মানে আস্তে 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 যদি না চলে যেত ওখান থেকে বেরিয়ে, তাহলে মনে হয় দাদা ভাইয়ের মিসেস বা বাচ্চা মেয়েটির সাথে আমার মনে হয় অনেক বড় একটা বাজে ঘটনা ঘটে যেত। দাদাভাই বলেন আমি যখন বেরিয়ে ওখান থেকে চলে যাই, তারপর তো আমি জীবনে কোনোদিন আসিনি। আমার পরে যখন আমি মানে ওই বাড়িতে একদম সেটেলমেন্ট করে যাই, তারপর আমি দেখলাম যে অনেক জিনিস আমার আগের ওই লিলুয়ায় কারখানা, যে পোড়া কারখানার পাশে যেখানে আমি থাকতাম, অনেক জিনিস রয়ে গেছে। কিন্তু বিশ্বাস করবেন না ম্যাডাম, আমি পুনরায় আনতে যাইনি। মানে অনেক জিনিস বলতে কার্ডবোর্ড, কিছু কাঠ ছিল বাড়তি, চট, এগুলো মানে ভাড়া বাড়ি থাকলে যাওয়া হয়, সাইকেল ভাঙা, কিছু মানে বাসন ছিল ভাঙা চোরা, যেগুলো বস্তা বোঝাই কোনোদিন খোলা হয়নি, এইসব জিনিসপত্র বাসন টাসন ছিল। আমি আর আনতে যাইনি, আমি বললাম বাবা যা আছে থাক, আমি নতুন করে কিনে নেবো, আমার দরকার নেই। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের ঘটনাটা কেমন লাগলো? এই ঘটনাটা কিন্তু একদম বাস্তব ঘটনা। কারণ দাদা ভাই, ফোনটা নিচ্ছিলাম, কারণ দাদা ভাই বলেন যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, যদি আপনাকে আমি ওইখানে মানুষের সাথে কথা বলাতাম আপনি বুঝতে পারতেন এখনো পর্যন্ত ওই ফ্যাক্টরি পড়ে আছে। এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত রাতের বেলা মানে ওখানে যারা শ্রমিকরা সেই রাতে পুড়ে মারা যায় তাদের আত্মাকে দেখা যায়। তো চলো দেখি আমরা কালকে তোমরা ঘটনায় কে কে কমেন্ট করেছো একবার দেখে নিই। আচ্ছা, তোমরা অনেকেই বলেছো যে দীঘার যে ঘটনাটা বলেছি, নিউ দীঘার, আমি অনেক কাউকে কিন্তু হোয়াটসঅ্যাপে যারা নাম জানতে চেয়েছে বলে দিয়েছি। অনেকে তোমরা কমেন্টে বলেছো যে দিদি ভাই তোমার জানানো এখানে দরকার ছিল। দেখো কিছুটা তো আমাদের মানে গাইডলাইন থাকে যেগুলো বলতে পারি না। আগে অনেক আমি কিন্তু নাম বলেছি, আমাকে অনেকে বলেছে যে আপনি পার্সোনালি নাম বলেন, এরকম করে নাম বলবেন না, কারণ এতে আমার সমস্যা হতে পারে, আমার চ্যানেলের সমস্যা হতে পারে, যার কারণে আমি পার্সোনালি বলি। আর দেখো যাদের সাথে ঘটেছে তারা আমাকে নামটা বলতে বলেছে বলে আমি বলেছি। এর আগেও পুরীর হোটেলের নাম কিন্তু আমি বলিনি, কারণ দাদাভাই বলেননি, ওনাকে বলেছিলাম, উনি বলছেন আমি বলবো না নাম, আপনি শুধু অভিজ্ঞতা যেটা হয়েছে ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করেন, নাম না কেউ বলতে চাইলে আমি বলতে পারি না। কিন্তু এই দীঘার ঘটনাটা কিন্তু আমাকে নাম বলতে বলা হয়েছিল বলে আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি। প্রথম কমেন্ট আছে পিন্টু ঘোষ, বং হিন্দু হেসেল, সুপর্ণা দি, রীতা ঘোষ, লিপিকা বেরা, দিদিভাই, দিদিভাই বলেছে তুমি কি আমার উপর রাগ করেছো? না দিদিভাই, কেন রাগ করবো, তুমি আমার দিদিভাই হও না? তারপরে কমেন্ট করেছো রীতা ঘোষ, সোনা দিদিভাই তোমার বাড়ির
পেছনটা দুটো আহ পরিতপ্ত পায়খানা আছে না? হ্যাঁ, একদম আছে। তারপরে কমেন্ট করেছো শুভঙ্কর ঘোড়ই, তারপরে কমেন্ট করেছো রীতা ঘোষ, আবারও কমেন্ট করেছো। আচ্ছা, হ্যাঁ গো বোন রীতা, আমার ওখানে লাইট দেওয়া রয়েছে, সব দেওয়া রয়েছে। দেখো, লাইট ওরা ভয় পায় না। তাহলে আমার ভূতের বাড়ির ঘটনাই বলো না। ভূতের বাড়িতে তো কোনো কিছু প্রথমে হতো না। যখন থেকে আমার মা বললো পুজো কর, বাড়িতে এত ফুল গাছ কেন পুজো করিস না, ঠাকুরকে পুজো দে, তোমরা বলবে পুজো দিলে ভূত আসে, ভূত তো পালায়। আমার ক্ষেত্রে উল্টো হয়েছে। আমার বাড়িতে ছোট 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 কিছু কিছু ঘটছিল। যবে থেকে পুজো দেওয়া কন্টিনিউ করলাম, তারপর থেকে বাড়িতে এমন শুরু হলো, লাস্ট এটাই হচ্ছে ব্যাপার। তারপর টুকু সাবারবাল, তারপরে হচ্ছে নীলিমা সিংহ আপনজন, বলেছে তোমার হিট মাজারে রাখবো, ছেড়ে দেবো না। একদম ছেড়ে দেবে না। আর তোমরাও তোমার হিট মাজারেই থাকো। তারপরে আমাদের কমেন্ট করেছে সর্বাণী হাজরা, টিনা আছাড়িয়া, লিপিকা বেরা, পাপ্পু দে ভাই, তারপরে ববি ঘোষ, সরি বেবি ঘোষ, তারপরে রেশমি ব্যানার্জি বলেছে কেউ ছিল, একদম ছিল, আমি তো বলছি ডেফিনেটলি ছিল। তারপরে শামিমা সামরোস, অ্যাঞ্জেলিনা সোরেন, ক্রিয়েশন অফ টোটা বহুদিন পর বলেছো। আমি তোমার কমেন্ট আগেই পড়েছি যে তুমি সময় পাও না কমেন্ট করতে, যাক মাঝে মাঝে করো। তারপর সন্ধ্যা মণ্ডল, ঋষিতা মালাকার, আবারও সন্ধ্যা মণ্ডল দিদিভাই বলেছে আহ যে মায়ের ভিডিও চাই, অবশ্যই ভিডিও দেবো। রীতা ঘোষ, তারপর কিউট দিশা ব্লগ, মৌসুমী অধিকারী দিদিভাই, তারপরে স্বপ্না বাজাল দিদিভাই, আজকেও মায়ের অনেকেই আহ মায়ের জন্য পুজো দেওয়ার জন্য প্রণামী পাঠিয়েছে, আজকেও অনেকে পাঠিয়েছে। টিনা ঘোষ, রীতা ঘোষ, পার্থ দাস, তারপরে মিনু সাহা, বাবা মিনু সাহা কতদিন পর। আচ্ছা, তারপরে সন্তুর দুনিয়া, তারপর ভারতী দত্ত দিদিভাই, পার্থ দাস, তারপর প্যান্থার গেমিং ওয়াইটি বলেছো তোমার ভিডিওর শুরুর এন্ট্রিটা দারুণ ছিল সোনামন। আচ্ছা দাদা ভাই। তারপরে সঙ্গীতা দিদিভাই, তারপরে জলি হাজরা দিদিভাই, পার্থ দাস, রূপা রয়, জবা দেবী, তারপরে টক ভালোবাসি, তারপরে শামিমা সামরস, বর্ষা সরকার বলেছে চলে আসলাম ঘটনা শুনতে দিদিভাই। অবশ্যই কিষাণু মান্না বলেছে চলে আসলাম ঘটনা শুনতে, আহ অবশ্যই আসবে। তারপরে শ্রাবন্তী কোলে, পার্থ দাস পরপর দুটো কমেন্ট করেছে। তারপরে অভিজিৎ দোলই কমেন্ট করেছো। তারপরে পাপ্পু দে, টক ভালোবাসি, আবারও কমেন্ট করেছো। তারপরে শ্রাবণী হাজরা, এস দেব রয়, লিপিকা বেরা দিদি ভাই বলেছো সত্যি খুব ভয় করছিল। সত্যি মানে আমারও মাঝে মাঝে করে, বাট ওদের সাথে আমার একটা অন্যরকম বন্ডিং হয়ে গেছে, এখন আর ভয় করে না, আগে করতো। রিঙ্কু নিয়োগী, তারপরে সন্ধিয়া মণ্ডল দিদিভাই, দাস পরিবার থেকে সোমা দাস পরিবার, গঙ্গা আহ বৈরাগী, তারপর কমেন্ট করেছো পার্থ দাস, তারপর পাপ্পু দে ভাই, সোমনা ভট্টাচার্য, প্রদীপ দাস, তারপরে সোহিনী রয়, তারপরে আব্দুল হক ভাই, কৌশিকী ঘোষ, তারপর কমেন্ট করেছো দেবস্মিতা ব্যানার্জি, তারপরে একদম শেষে কমেন্ট করেছো সুজাতা দাস দিদিভাই। সবার আমি এখানে নামগুলো বললাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। মায়ের পুজো তো চলেই আসলো। পুজোতে আমি ভেবেছি তোমাদের সবার জন্য, সেদিনকে তো আমি ঘটনা দিতে পারবো না, যদি সম্ভব হয় তাহলে পরে আমি লাইভ করব সেদিন। সবাই খুব ভালো থেকো, লাভ ইউ টু। এখনের মতো টাটা, গুড নাইট, দেখা হবে আগামীকাল, চেষ্টা করবো অবশ্যই। চলো।